জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছুতে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। সরকারের সঙ্গে কোনো মতবিরোধ নেই, সেনা সদরের ব্রিফিং। চাকরির নতুন অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে আজও বিক্ষোভ। জারিকৃত অধ্যাদেশকে অবৈধ ও কালো আইন বলছেন আন্দোলনকারীরা। অভ্যুত্থানের একক কৃতিত্ব দাবি, বিভেদ বাড়াবে। বিচারের সাথে নির্বাচনকে জড়িয়ে ক্ষমতার গণতান্ত্রিক পরিবর্তন বাধাগ্রস্ত করার অভিযোগ বিএনপির। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফেরাতে সব দলই একমত। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে বেশিরভাগই, জানালেন আলী রিয়াজ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খরচ কমানোর টার্গেট সামনে রেখে আসছে নতুন বাজেট। অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে নিজেদের সম্পৃক্ত করবে না সেনাবাহিনী। করিডোর একটি স্পর্শকাতর বিষয় বলে তারা মনে করেন। সেনা সদরের ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো মতবিরোধ নেই, বরং সম্পূরক হিসেবে কাজ করছে। সীমান্তে নিরাপত্তা নিয়ে কোনো কম্প্রোমাইজ করবে না সেনাবাহিনী। আর মব ভায়োলেন্স কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর হাতে তা দমনের হুঁশিয়ারিও দেয়া হয়েছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক ইস্যুতে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলন করে সেনা সদর। গেল 40 দিনে 241টি অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত 2000 অপরাধীকে গ্রেপ্তারের কথা উল্লেখ করা হয় ব্রিফিংয়ে। পাহাড়ি আত্মস্বীকৃত সন্ত্রাসী দলকে নির্বাচনে যুক্ত করা সমীচীন হবে না, এমন মন্তব্য সেনা সদরের। জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। করিডোর প্রশ্নে সেনাবাহিনীর অবস্থান ব্যাখ্যা করেন এই কর্মকর্তা। সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। করিডোর একটি স্পর্শকাতর বিষয়। বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকারের নির্দেশনা মেনেই কাজ করছি। সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা এক প্রশ্নের জবাবে জানান, সীমান্তে আরসা বাহিনীর সশস্ত্র টহল নিয়ে উদ্বেগ রয়েছে তাদের। কুকি চীনের ইউনিফর্ম তৈরির বিষয়টিও খতিয়ে দেখছেন তারা। এটাকে আমরা খুব হালকাভাবে নিইনি, আমরা দেখছি, খুঁজে দেখছি এবং সে ব্যাপারে যতটুকু ব্যবস্থা গ্রহণ করার অবশ্যই আমাদের পক্ষ থেকে যেটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে নিশ্চয়ই আমরা সেটা নিয়ে কাজ করব। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। ভারত থেকে পুশিন ঠেকাতে বিজিবি সক্রিয় রয়েছে, প্রয়োজন হলে সেনাবাহিনী পাশে থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। পুশিন বিষয়টি আমি মনে করি এখনও বিজিবি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। পরিস্থিতি যদি উদ্ভব হয় যেখানে সেনাবাহিনী ইনভলভ হওয়ার দরকার হবে, সরকারের নির্দেশে নিশ্চয়ই সেনাবাহিনী সেটাতে যাবে। বাট এই মুহূর্তে বিজিবি ইজ ম্যানেজিং ইট ভেরি নাইসলি এবং নিয়ম প্রথা অনুযায়ী তারা কাজটা করছে। বাট আবারও বলবো, এটা কাম্য নয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সরকারি চাকরি অধ্যাদেশ 2025কে নিবন্টনমূলক দাবি করে তা বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। সকাল থেকে সচিবালয়ে বিক্ষোভ মিছিলের পাশাপাশি কয়েকটি প্রবেশ মুখও বন্ধ করে দেয় তারা। দিয়েছে মঙ্গলবার থেকে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্ট। সচিবালয়ের ভেতরে এই বিক্ষোভ বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের। দপ্তরের কাজকর্ম বন্ধ রেখে এতে যোগ দেন শত শত কর্মচারী। জারিকৃত অধ্যাদেশকে অবৈধ ও কালো আইন বলছেন তারা। আমরা অনুরোধ করছি আইনটা যাতে পুনর্বিবেচনা করে। পুনর্বিবেচনা করলে একটু সহনশীল হলে আমরা কর্তৃপক্ষের সাথে মিলেমিশে আবার আগের মতো সেবা দিতে পারবো। এইখানে রিভিউ করবে, কর্মকর্তারাই রিভিউ করবে,
কর্মকর্তাদের কাছেই লাস্ট ডিসিশন দেওয়া হবে। সবার আতঙ্কের জায়গা এটাই যে আগে তো আমরা শেষ বড় হিসেবে আদালতের কাছে যেতে পারতাম, এখন পারবো না। ন্যায় বিচার পাওয়ার একটা শেষ আশ্রয়স্থল কোনটা ছিল? আদালত আমাদের দেশে। সেটাই যদি না থাকে মানুষের আতঙ্কটা এই জায়গায়। এনবিআর তাদের দাবি আদায়ের জন্য অর্থ উপদেষ্টা মহোদয়ের রুমে লাথি মেরেছে, তালা ভেঙেছে। তাদের জন্য আমরা তাদের অন্যায়ের বোঝা সারা বাংলাদেশের 18 লক্ষ কর্মচারী বহন করবে না। যে দেশে এমন কোনো ঘটনা ঘটে নাই যে সরকারি সকল কর্মচারীর মধ্যে একটা কালো আইন, সংবিধান স্থগিত রেখে যে আইন করা হয়েছিল, এখন সংবিধান বলবৎ থাকা অবস্থায় কেন আমাদের সরকারি কর্মচারীদের প্রতি এই আচরণ করা হবে? তা বাতিল না করলে সচিবালয় অচল করে দেবার মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ নেতাদের। আগামীকাল আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি বলবৎ থাকবে মর্মে ঘোষণা করছি এবং সারা বাংলাদেশের সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর এবং অন্যান্য সরকারি সংস্থায় কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারী ভাই বোন সহকর্মীগণ আমাদের এই কর্মসূচির সাথে ঐক্যমত্য বা একাত্মতা পোষণ করেছেন। এখনই আপনারা এই কালো আইন প্রয়োগ করেন না। এই কালো আইন প্রয়োগ করলে আমরা কঠোর হস্তে দমন করব ইনশাল্লাহ। আর আগামীকাল সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই আপনাদের যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে আমরা কোনো নির্দেশনা না দিব। এবং জেলা উপজেলা যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, যেখানে সরকারি প্রতিষ্ঠান আছে, আপনারা প্রত্যেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। গেল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয়া হয়। রবিবার রাতে জারি করা হয় এই সংক্রান্ত অধ্যাদেশ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। কেউ এককভাবে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে দাবি করলে বিভেদ বাড়বে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই শেষ করার কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রিপোর্ট মোবাশ্বের আহমেদের। সোমবার ডিআরইউ মিলনায়তনের এক অনুষ্ঠানে উপস্থিত হন বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। অতিথিদের বক্তব্যে উঠে আসে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণতন্ত্রের ভূমিকার কথা। এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনকে ভয় পাওয়া খারাপ লক্ষণ। বিচারের সাথে নির্বাচনকে জড়িয়ে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পরিবর্তনকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলেও অভিযোগ তার। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলে ঐক্যের কথা। এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? মনে হচ্ছে শেখ হাসিনার পতনের পিছনে কিছু লোক বলেছে আর শেখ হাসিনা পালিয়ে গেছে। অত সহজ। কিছু লোকের কৃতিত্ব নেওয়ার কারণে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে লাভ নেই। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত মাস স্মরণে তার মাজারে শ্রদ্ধা জানান দলের আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় চলবে বিএনপির লড়াই সংগ্রাম। অন্যদিকে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনীতিতে তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। আগামীকাল 27 ও 28 মে ঢাকায় জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে একটি ব্যতিক্রমধর্মী ও তাৎপর্যপূর্ণ 2 দিনব্যাপী কর্মসূচি, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের তরুণ প্রজন্ম। ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে প্রায় 15 লাখ তরুণের সমাবেশ ঘটবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই উল্লেখ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, নির্বাচন ও সংস্কারের মধ্যে কল্পিত বিরোধ তৈরি করা হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফেরাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষে সার্বিক কার্যক্রম সম্পর্কে জানাতে সোমবার জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনের এই সংবাদ সম্মেলন।
কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, দুর্নীতি দমন কমিশন বিচার বিভাগ সংস্কারে প্রায় সব দল একমত। তবে জনপ্রশাসন ও সংবিধান সংস্কারে আরও আলোচনার প্রয়োজন। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে কার্যকরভাবে পৃথকীকরণের জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন করা, এই সুপারিশের ব্যাপারে সব দল নীতিগতভাবে একমত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতেও দলগুলো নীতিগতভাবে একমত হয়েছেন বলে জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো রকম দ্বিমত নেই। সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার প্রস্তাবে বহুত্ববাদ না রাখার ব্যাপারে অধিকাংশ দল মতামত দিয়েছেন। সংস্কার না নির্বাচন আগে, এই প্রশ্নের উত্তরে অধ্যাপক আলী রিয়াজ বলেন, নির্বাচনের সাথে সংস্কারের কোনো বিরোধ নেই। নির্বাচন এবং সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই। এটা বিরোধটা আসলে এক ধরনের কল্পিত বিরোধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটার মধ্যে কোনো বিরোধ নেই। নির্বাচনী প্রক্রিয়া একরকম এবং এই যে জাতীয় সনদ তৈরির চেষ্টা, সেটা দীর্ঘমেয়াদের লক্ষ্যেই কিন্তু করা হচ্ছে, যে ভবিষ্যতে যাতে রাজনৈতিক কাঠামোটা এমনভাবে হয় যার মধ্যে স্বৈরাচারী ব্যবস্থা পুনরায় উত্থিত হতে না পারে। জুনের প্রথম সপ্তাহে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হবে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার কার্যক্রমের পথে সচিবালয় থেকে কোনো বাধা এলে জনগণকে সাথে নিয়ে কঠোর হাতে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ নয়, বরং প্রতিযোগী তারা। সকালে চট্টগ্রাম উত্তর জেলাগুলোর পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, আমলারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের বিরুদ্ধে হুমকি ধামকি দিচ্ছে। সংস্কার কার্যক্রম নিয়ে আমলাদের কোনো পর্যালোচনা ও মতামত থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি। তা না করে সরকারকে জিম্মি করে সংস্কার কার্যক্রমে বাধা দিলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ার করেন। পর্যায়ক্রমে সারা দেশে এনসিপির কার্যক্রম বাড়বে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে নীলফামারীর ডোমারে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন। পরে দুপুরে এক পথসভায় জানান, এখান থেকেই তাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন। জেলার 6 উপজেলা ও নীলফামারী সদরে লিফলেট বিতরণ পথসভা করেন সার্জিস। জুলাই গণঅভ্যুত্থান চলছিল, আপনারা কিন্তু কালো ব্যাজ ধারণ করে শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে আপনারা হচ্ছেন অফিস করেছেন। শেখ হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু তখন কেউ পদত্যাগ করেননি। আপনারা যদি এই 5 অগাস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন, এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখি সেগুলো মানুষের কাছে তুলে ধরব। আমরা এনসিপির প্রতি আমাদের সমর্থন প্রত্যাশা করব এবং আমরা জনগণের দোরগোড়ায় গিয়ে জনগণ কি চায় সেটি শুনে সেই অনুযায়ী এনসিপির আগামী দিনের যে বাংলাদেশের ইশতেহার সেটি আমরা তৈরি করব। 4 দিনের সফরে 28 মে জাপানের টোকিও যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, বুধবার ভোরে নিক্কেই ফোরাম ফর ফিউচার অফ এশিয়া সম্মেলনে যোগ দিতে তিনি ঢাকা ছাড়বেন। এই সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দেবেন। 28 মে বিকেলে তারো আসর সাথে মিটিং করবেন প্রধান উপদেষ্টা। একই দিন রাতে নিপ্পন ফাউন্ডেশনের আয়োজনে নৈশভোজে অংশ নেবেন ডক্টর ইউনূস। সফরে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার বিষয়ে একটি সেমিনারেও যোগ দেবেন তিনি। পরে জাইকার সাথে ও একটি মিটিং করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। 30 তারিখ জাপানের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে রোহিঙ্গা সহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া সোকা ইউনিভার্সিটি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবেন। সফরে 7টি সমঝোতা স্বাক্ষর হবে। 31 মে সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে টোকিও ত্যাগ করবেন। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়ে সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করার লক্ষ্যে বিভ্রান্তিকর প্রচারণায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের প্রধান স্টিফেন স্নেক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই উদ্বেগ জানান। তিনি অভিযোগ করেন, দক্ষিণ এশিয়ার কিছু গণমাধ্যম সহ দেশের বাইরের উৎস থেকে ব্যাপকভাবে অভ্যুত্থানকে উগ্র ইসলামপন্থী আন্দোলন হিসেবে তুলে ধরার চেষ্টা হচ্ছে। আলোচনার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বাংলাদেশের ধর্মীয় তাৎপর্যের উপর জোর দেন এবং 17 কোটি 10 লাখ মানুষের দেশে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করতে সরকারের নিষ্ঠার কথা তুলে ধরেন। সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগের প্রসঙ্গ তুলে ধরে স্বচ্ছতা দেখাতে বিশ্বব্যাপী সাংবাদিকদের বাংলাদেশে আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকারের এজেন্ডা, প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনী এবং চলমান রোহিঙ্গা সংকটের কথাও আলোচনা হয়। ইশরাক হোসেনকে শপথ পড়াতে সরকার বাধ্য, কিন্তু সরকার শেষ দিনেও রাজনৈতিক বা অন্য কোনো কারণে শপথ পড়ানোর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। একে উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। এখানে তো ইশরাক হোসেন তো চেয়েছিল, সে সামনে সামনে করেছিল, তারপর ঢাকাবাসী দিনের পর দিন আস্থা ছিল, লিগাল নোটিশ দিয়েছে, চিঠি দিয়েছে, সর্বশেষ আজকে রিমাইন্ডার চিঠি দিয়েছে সকালবেলা যে আজকের মধ্যে লাস্ট ডে আজকে শপথ করানোর জন্য। সরকার কিন্তু ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক কারণে বা ভিন্ন কারণে হতে পারে তারা শপথ দেয়নি, ভোট দিতে প্রদানে ব্যর্থ হয়েছে। শপথ পড়ানোর জন্য আমরা আদালতে যাব, যেহেতু সরকার পড়া নেই, এটা তো আমার তো কোনো ফল নেই, ইচ্ছা তো ফল নেই। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও খরচ কমানোর টার্গেট সামনে রেখে 2 জুন 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। নতুন বাজেট চলতি বাজেটের তুলনায় খানিকটা ছোট হলেও বাড়ছে করমুক্ত আয়ের সীমা। তবে রাজনৈতিক সরকার না হওয়ায় এবার অন্তর্বর্তীকালীন বাজেটে থাকছে না মেগা প্রকল্পের উচ্চাভিলাষী স্বপ্ন পূরণের চাপ। কৃচ্ছ্রতা সাধনের এ বাজেটে অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজের রিপোর্ট। আগামী 2 জুন ঘোষণা হবে নতুন বাজেটের রূপরেখা। এবার সংসদ অধিবেশন না থাকায় টিভিতে বাজেট উত্থাপন করবেন অর্থ উপদেষ্টা। 2007 এবং 8 সালের পর এ নিয়ে তৃতীয়বার টেলিভিশনে ঘোষণা হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের বাজেট প্রস্তাবনা। অন্তর্বর্তী সরকার এটা কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে বাজেটটা দিচ্ছে। এটি মূলত অর্থনীতি পুনরুদ্ধারের দৃষ্টিভঙ্গি থেকে এই বাজেটটি প্রণয়ন হওয়া উচিত। নতুন বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা। পদচ্যুত আওয়ামী লীগ সরকারের দেয়া শেষ বাজেটের তুলনায় এই আকার 7,000 কোটি টাকা কম। খরচের এই খতিয়ানের প্রায় 16% বা 1.25 লাখ কোটি টাকার বেশি বরাদ্দ থাকছে ঋণের সুদ পরিশোধের জন্য। আয় কম, তাই সীমিত আয় দিয়েই অর্থনীতির ক্ষত সারাতে চান অর্থ উপদেষ্টা। সরকারি বেতন ভাতা বা কৃষি ভর্তুকিতে কোনো হেরফের না হলেও এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার কমছে 35,000 কোটি টাকা। প্রবৃদ্ধি নয়, মূল নজর এবার ভোক্তাকে মূল্যস্ফীতির চাপ থেকে দূরে রাখা। উচ্চ মূল্যস্ফীতির যে অব্যাহত অভিঘাত বিগত 2-3 বছর থেকে সাধারণ ভোক্তাদের উপরে যাচ্ছে, তাতে তার প্রকৃত আয়ে সংকোচন হয়েছে এবং সেটা সামগ্রিকভাবে তার পারিবারিক ব্যয় বা কৃচ্ছ্রতা সাধনের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেটা সামগ্রিকভাবে উৎপাদনশীলতা, জাতীয় প্রবৃদ্ধিতেও কিন্তু এর একটা নেতিবাচক প্রভাব আমরা দেখেছি। তো সেই জায়গাটিতে যদি মূল্যস্ফীতিকে কমিয়ে আনা যায় সেটা ইতিবাচক দিক। তবে মূল্যস্ফীতিকে কমানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সূচক হবে সরকারি ব্যয় কতটুকু কৃচ্ছ্রতার সাথে করা হবে। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বাজেট ঘাটতি 3.5% মধ্যে সীমিত রাখতে চান অর্থ উপদেষ্টা। ব্যাংক থেকে ঋণ নেওয়ার টার্গেটও কমছে 20%। রাজস্ব আয় কম হলেও এবার করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়ানোর প্রস্তাব করছেন তিনি। সব মিলিয়ে বাস্তবায়নযোগ্য বাজেট দেওয়ার লক্ষ্য সরকারের। আমাদের অর্থনীতি কিন্তু এখন অনেকটাই খাদে পড়ে গেছে, অর্থাৎ আমাদের প্রবৃদ্ধি কিন্তু অত্যন্ত কম প্রবৃদ্ধি হচ্ছে, যার ফলে কিন্তু কর্মসংস্থান বাড়ছে না, বেকারত্ব বাড়ছে, মানুষের আয় কমে যাচ্ছে। তারা তো বিভিন্নভাবে এখন অনেকটাই নাবিশ্বাস উঠে যাওয়ার অবস্থা হয়েছে। কাজেই এই বাজেটের যদি আমরা সেইভাবে লক্ষ্য করি, তাহলে এই বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত কি? একটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, যাতে আমাদের উন্নয়নের চাকাটা বেগবান হতে পারে, ঘুরতে পারে,
এবং তার জন্য যেটা সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে আমাদের যাতে বিনিয়োগ বাড়তে পারে। জুনের প্রথম বৃহস্পতিবার বাজেট ঘোষণার নিয়ম থাকলেও এবার ঈদুল আজহার ছুটি থাকায় 3 দিন আগেই বাজেট উত্থাপন করবেন অর্থ উপদেষ্টা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। উন্নয়নমূলক কাজের হিসাব শুধু কাগজ কলমে থাকলে হবে না, বরং বাস্তবতা নিরিখে চিন্তা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত উন্নয়নমূলক প্রকল্পের মূল্যায়ন, জবাবদিহিতা ও নৈতিকতার শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় নীতি নৈতিকতা ও স্বচ্ছতাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। যে সমস্ত প্রজেক্ট হাতে নেওয়া হয় সেগুলো সাধারণ মানুষকেও জানানো উচিত, এতে প্রকল্প সম্পর্কে সব শ্রেণী পেশার মানুষের কাছে একটা ধারণা থাকে। সালেউদ্দিন আহমেদ বলেন, অনেক প্রতিষ্ঠান আছে যারা অযোগ্য হওয়া সত্ত্বেও কাজ পেয়ে যায়, এতে প্রত্যাশিত ফল সেই প্রকল্প থেকে পাওয়া যায় না। এক্ষেত্রে সব প্রতিষ্ঠানের স্বচ্ছ অডিটিংয়ে গুরুত্ব দিলে প্রত্যাশিত ফল পাওয়া যাবে। তিনি বলেন, আগে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক তথ্য দেয়া হতো যা ভুল ও ম্যানিপুলেট করা। অযোগ্য অনেক প্রজেক্টে অনেক টাকা খরচ করা হয় যা থেকে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। রাজধানীর বাড্ডায় ফিল্মি স্টাইলে গুলিতে হত্যা করা হয় গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধনকে। ঘাতকরা মাত্র 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে তার মৃত্যু নিশ্চিত করে পালায়। খুনের ঘটনায় বাড্ডা থানায় মামলা করেছে নিহত সাধনের স্ত্রী দিলরুবা। 2 শুটারকে শনাক্তের দাবি করেছে পুলিশ। স্বজনরা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা করা হয়েছে সাধনকে। রিপোর্ট SM ফয়েজের। রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকার 4 নম্বর সড়কে একটি চায়ের দোকানের সামনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বিএনপি নেতা কামরুল আহসান সাধন। হঠাৎ পেছন থেকে 2 যুবক গুলি করে তাকে। এরপর কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে সরে যায়। কি দিছি, পরে দিছি যে উনি পড়ে রয়েছে, পড়ে রওয়ার সাথে সাথে আমি ভিতরে দৌড় দিছি। 4 জন বসা ছিল, 2টা ছেলে আসছে, শুট করছে, এদিক দিয়ে চলে গেছে সোজা দৌড়ে। আওয়াজ শুনতেছি, মানুষ দৌড়াদৌড়ি করতেছে। আমিও দোকান ছেড়ে এই পাশে নেমে গেছি, তো নেমে গেছি কিরে পরে করতেছে গুলি করছে। তখন ওই মানুষ চতুর্দিক থেকে পড়ছে। সন্ত্রাসীদের শনাক্ত করতে সিসিটিভির ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এরই মধ্যে 2 শুটারকে চিহ্নিত করেছে পুলিশ। আমরা ইতিমধ্যে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ কাজ করছে। আশা করি অচিরেই এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সাথে জড়িত অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা সক্ষম হব। রাজনৈতিক প্রতিহিংসার কথা জানান স্বজনরা। সরকার পতনের পরে থেকে আগে সুন্দর ব্যবসা করতো, ঘরে আসতো, কোনো কিছু করতো না। এই সরকার পতনের পরে থেকে উনি আবার রাজনীতি করে। গুলশান থানার যুগ্ম আহ্বায়ক। আসামি দইরা কে পিছনে আছে, কে করাইছে ধরবেন, আমি শুধু এটা জানতে চাই। আর ওরারও আমি ফাঁসি চাই, ওরারও আমি শাস্তি চাই। ময়নাতদন্তের জন্য সাধনের লাশ নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনাকে সশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ASM রুহুল ইমরানের সই করা এই বিজ্ঞপ্তি দৈনিক যুগান্তর ও নিউ এজ পত্রিকায় প্রকাশিত হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আলম নামের এক ব্যক্তিকেও ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও শাকিল আলমের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 1-এ আদালত অবমাননার অভিযোগ এনেছেন চিফ প্রসিকিউটর। অভিযোগের বিষয়ে দুজনকে নোটিশ দেওয়ার পরও তারা ট্রাইব্যুনালে উপস্থিত হননি। আগামী 30 জুন সকাল 10টায় তাদেরকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আরও 19 জনকে ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিঙ্গা সীমান্ত দিয়ে 19 বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। জামিনীপাড়া ব্যাটালিয়ন 23 বিজিবির আওতাধীন কৃষ্ণদয়ালপাড়া বিওপির আসালং রোড এলাকা দিয়ে সোমবার ভোরে তাদের পুশ ইন করা হয়। তারা ভারতের হরিয়ানা রাজ্যের ইটভাটায় কাজ করতেন। সেখান থেকে আটক করে বিমানে তাদের আগরতলায় নিয়ে আসা হয়। সেখান থেকে আনা হয় দক্ষিণ ত্রিপুরার গুলোমণিপাড়ায়। পরে শেষ রাতে জোরপূর্বক বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়। বিজিবির তত্ত্বাবধানে আচালং ডিপি পাড়া সরকারি প্রাইমারি স্কুলে রাখা হয়েছে তাদের। এর আগে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে আরও 85 জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে। এদিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিঙ্গা সীমান্ত দিয়ে 8 জন পুরুষ, 11 জন নারী ও 2 শিশুকে পুশ ইন করা হয়েছে। বিজিবি জানায় তারা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি ও নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।
সুপার ব্র্যান্ড ওয়ালটনের রেফ্রিজারেটর কিনে মিলিয়নিয়ার হয়েছেন সাভারের ফার্মেসি ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুলু। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-এর আওতায় ফ্রিজ কিনে এই সুযোগ পেয়েছেন তিনি। সাভারের আশুলিয়ায় নিরিবিলি এলাকায় আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আশরাফুলের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ। আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারও মিলিয়নিয়ার স্লোগানে সারা দেশে চলছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22। এর আওতায় ঈদুল আজহা পর্যন্ত দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন 10 লাখ টাকা পাওয়ার সুযোগ। এছাড়াও আছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার সহ নিশ্চিত উপহার। আবারও বাংলাদেশকে টুকরো করার হুমকি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রংপুর ও চট্টগ্রামকে আলাদাভাবে চিহ্নিত করে বাংলাদেশের মানচিত্র পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। ফেসবুক স্ট্যাটাস আর এক্স হ্যান্ডেলে বাংলাদেশের মানচিত্র যুক্ত করে দেয়া পোস্টে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত লিখেছেন, ভারতের চিকেন নেক নিয়ে যারা ভয় দেখানোর চেষ্টা করে তাদের নিজের দেশের অবস্থাও মনে রাখা উচিত। তিনি আরও লিখেছেন, হুমকিদাতাদের মনে রাখা উচিত বাংলাদেশের দুটি সংকীর্ণ ভূমি আছে যা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তার দাবি, প্রথমটি দক্ষিণ দিনাজপুর থেকে মাত্র 80 কিলোমিটার দূরে নর্থ বাংলাদেশ করিডোর, যেখানে সমস্যা হলে রংপুর বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর দ্বিতীয়টা দক্ষিণ ত্রিপুরা থেকে মাত্র 28 কিলোমিটার দূরে চট্টগ্রাম ডোর, যা ভারতের চিকেন নেক থেকে অনেক ছোট। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছুতে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী, সরকারের সঙ্গে কোনো মতবিরোধ নেই, সেনা সদরের ব্রিফিং। চাকরির নতুন অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে আজও বিক্ষোভ, জারিকৃত অধ্যাদেশকে অবৈধ ও কালো আইন বলছেন আন্দোলনকারীরা। অভ্যুত্থানের একক কৃতিত্ব দাবি, বিভেদ বাড়াবে, বিচারের সাথে নির্বাচনকে জড়িয়ে ক্ষমতার গণতান্ত্রিক পরিবর্তন বাধাগ্রস্ত করার অভিযোগ বিএনপির। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফেরাতে সব দলই একমত, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে বেশিরভাগই, জানালেন আলী রিয়াজ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খরচ কমানোর টার্গেট সামনে রেখে আসছে নতুন বাজেট, অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।